আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে শিখবো ইলেকট্রন বিন্যাস। আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে বিস্তারিত একটা ভিডিও। এটা তোমরা সবাই মনোযোগ সহকারে, যারা ইলেকট্রন বিন্যাস পারো না বা ইলেকট্রন বিন্যাস করতে ভয় লাগে বা কি নতুন, যারা রসায়নে যারা নতুন, যারা রসায়ন অধ্যয়ন করতে নতুন, তারা অবশ্যই ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস শিখতে হলে তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ তোমাদের ইলেকট্রন বিন্যাস একেবারে পুরোপুরি কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আর আমরা এই ভিডিওতে ইলেকট্রন বিন্যাসের একেবারে বেসিক থেকে, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস কি কেন করা হয় ইত্যাদি থেকে আমরা একেবারে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু জানা যাওয়ার দরকার, ঠিক আছে, ওই পর্যন্ত আমরা জানবো। আমাদের মাধ্যমিক লেভেলে যেটুকু পর্যন্ত জানা দরকার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে, কারণ আমরা যদি রসায়ন কি করতে যাই, অধ্যয়ন করতে যাই বা রসায়ন বুঝতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস একেবারে জানতে হবে। আমাদের পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিত জানতে হবে, পর্যায় সারণী ভালো করে আর কি আয়ত্ত করতে হবে। আর পর্যায় সারণী আয়ত্ত করতে হলে, স্ট্রিক্টলি আয়ত্ত করতে হলে আর ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ঠিক আছে, তোমাদের রসায়নের জন্য ইলেকট্রন বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে একেবারে ট্রিক সহকারে কিভাবে কিভাবে করতে হবে, আর একেবারে পর্যায় সারণী একেবারে সবচেয়ে ছোট আর কি, একেবারে সবচেয়ে শেষের, ঠিক আছে, সবচেয়ে শেষের যে ইটা আছে আর কি, মোনোটা আছে অর্গানাইজেশন 118 নম্বর, ওই মোনোটার ইলেকট্রন বিন্যাস করে আমি এখানে দেখাবো। ঠিক আছে, তো তোমরা দেখো আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করবো। তো প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস কি সেটা বিষয়টা জানি। ইলেকট্রন বিন্যাস হলো আমাদের মৌল সকল আর কি পদার্থ, সকল পদার্থ কিন্তু কি দিয়ে তৈরি, পরমাণু দিয়ে, অনুপরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে, তো অনুপরমাণু দিয়ে তৈরি হলে পরমাণু কি দিয়ে তৈরি, পদার্থের একবার ক্ষুদ্রতম কণা যেটা মৌলিক পদার্থের, ওটা হলো কি পরমাণু। আর পরমাণু তৈরি হয় তিনটা মৌলিক কণা দিয়ে। তিনটা মৌলিক কণা কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, এই তিনটা দিয়ে তৈরি হয় পরমাণু। এই পরমাণুর ভিতরে বিভিন্ন পরমাণুতে, বিভিন্ন পরমাণুতে ইলেকট্রন থাকে বিভিন্ন সংখ্যক। ঠিক আছে, আর ইলেকট্রন গুলো থাকে কিরকম, ধরো এই পরমাণু, এই পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, পরমাণু মাঝখানে একটা ছোট নিউক্লিয়াস থাকে, আর চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে। আমরা যদি এখন একটা হাইড্রোজেন পরমাণু কল্পনা করি, তাহলে এটা হলো হাইড্রোজেন নিউক্লিয়াস, আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এক, এটার বাইরে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এভাবে থাকে। কিন্তু যখন আমরা আহ বেরিলিয়াম, বেরিলিয়ামের ইটা কি কি চিত্রটা, কাল্পনিক চিত্র, বেরিলিয়ামে থাকে কয়টা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে চারটা ইলেকট্রন থাকে নাকি, চারটা ইলেকট্রন থাকে বেরিলিয়ামের বাইরে। এটা তো নিউক্লিয়াস, এর বাইরে থাকবে চারটা ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা, তারপর শক্তি স্তরে বাকি দুইটা থাকবে। ঠিক আছে, তারপর শক্তি স্তরে বাকি দুইটা ইলেকট্রন থাকবে এরকম আর কি। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ তোমার দুইটা ইলেকট্রনের বেশি থাকবে না। ঠিক আছে, প্রথম শক্তি স্তর সর্বোচ্চ দুইটা, তারপর শক্তি স্তরে আরেকটু বেশি। আর এগুলো আমি কিন্তু প্রধান যে শক্তি স্তর আছে না, ওই প্রধান শক্তি স্তরের অনুযায়ী কিন্তু আমি ইলেকট্রন বিন্যাস করতেছি। তারপর আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করবো। এই যে আমরা এখানে ট্রিক লিখে রাখছি, একটা প্রচলিত ট্রিক। ঠিক আছে, এই ট্রিকটা যদি আমরা বুঝি আর আয়ত্ত করতে পারি, তাহলে ইলেকট্রন বিন্যাস আমাদের কোনো ম্যাটার না, তাহলে আমরা করি। আর ইলেকট্রন বিন্যাসের তোমরা একটা সূত্র মনে রাখবা, 2n²। ঠিক আছে, মানে প্রথম শক্তি স্তরে আর কি, বিভিন্ন শক্তি স্তরে সর্বোচ্চ আর কি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা নির্ণয় করার সূত্র হলো এটা। এখানে n হলো আর কি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো n। ঠিক আছে, যেমন এটার ভিতরে বেরিলিয়ামের ভিতরে তোমার যদি আমরা প্রথম শক্তি স্তরে, মানে প্রথম শক্তি স্তর এটা, এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে আমাদের এটার ক্ষেত্রে প্রথম শক্তি স্তর যেহেতু, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1। ঠিক আছে, তাহলে 2 ইন্টু n এর মান 1, তাহলে 2 একে 2। ঠিক আছে, এক স্কয়ারে এক স্কয়ার, আর 1 এর সাথে 2 গুণ করলে 2। ঠিক আছে, তেমনি আবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর মান হবে 2, তাহলে 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে আসবে কত, 2 গুণ 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, মানে 8টা ইলেকট্রন থাকতে পারবে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ। এভাবে কিন্তু এরকম কিছু আবার আমরা সর্বোচ্চ মনে করো 1 থেকে 10 পর্যন্ত বা একটু বেশি। ঠিক আছে, 17-15 পর্যন্ত আর কি মৌলগুলো এরকম নিয়ম মেনে চলে। কিন্তু যদি আমরা আরো বড় আর কি পারমাণবিক সংখ্যার মৌলগুলোর দিকে তাকাই, তাহলে দেখবো কি এই নিয়ম মেনে চলে না। অনেক জায়গায় 8টা রেখেও কিন্তু আর কি ওটার ভিতরে 16টা ইলেকট্রন স্থান পাবে। তারপর ওখানে 16টা না থেকে আরো আর কি 16টা না পুড়িয়ে এর পরের শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন গেছে এরকম। তারপরের দিকে আর কি মিলে না, আর কি এই সূত্র অনুযায়ী মিলে না। কেন মিলে না, কারণ তখন আসে কি উপশক্তি স্তর বা সাব অরবিটালের ধারণা। ঠিক আছে,
অরবিটাল, ঠিক আছে, উপশক্তি স্তরের অরবিটাল, অরবিটাল বলা হয়। তাহলে অরবিটাল হলো আমাদের চারটা, ঠিক আছে, এস পি ডি এফ, ঠিক আছে। তোমরা মূলত আর কি উপশক্তি স্তরের ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা মনে রাখলে কিন্তু তোমরা এই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা এমনিতেই করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা উপশক্তি স্তরটা দেখি। উপশক্তি স্তরে আর কি শক্তি স্তর থাকে মূলত চারটা, এস পি এবং ডি এফ, এই চারটা থাকে শক্তি স্তর। এক শক্তি স্তরের জন্য, এস শক্তি স্তরের জন্য হলো কোয়ান্টাম সংখ্যা 0, পি শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা 1, আর ডি শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা 2, আর এফ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম সংখ্যা 3, ঠিক আছে। তাহলে হলো এসপিডিএফ। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের একটি ইলেকট্রন কোন উপশক্তি স্তরের শক্তি কতটুকু আমরা এটা জানতে হবে। আমাদের যে উপশক্তি স্তরের শক্তি বেশি ওই উপশক্তি স্তরে ইলেকট্রনটা পরে প্রবেশ করবে, আর যে উপশক্তি স্তরের শক্তি কম ওই শক্তি স্তরে ইলেকট্রনটা আগে আর কি করবে, প্রবেশ করবে। এখানে এগুলো অনুযায়ী আর কি প্রধান শক্তি স্তর যেটা আছে, প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তরে থাকে দুইটা উপশক্তি স্তর, দুইটা একটা উপশক্তি স্তর থাকে, সেটা হলো 1s। দ্বিতীয় শক্তি স্তরে থাকে 2s 2p, ঠিক আছে। তৃতীয় শক্তি স্তর থাকে 3s 3p 3d। এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে আবার 4s শক্তি স্তরে থাকে 4s 4p 4d এবং হচ্ছে 4f, ঠিক আছে, 4f। এগুলো খেয়াল করলে দেখবা তোমরা এখানে কিন্তু সবগুলো একটা প্যাটার্ন অনুযায়ী আছে। প্রথমটা কিন্তু একটা, তারপরটা দুইটা উপশক্তি স্তর, তারপরটা তিনটা উপশক্তি স্তর, তারপরটা চারটা উপশক্তি স্তর, সর্বোচ্চ কিন্তু চারটা, ঠিক আছে। আর 5 নম্বরের প্রধান শক্তি স্তরে কিন্তু উপশক্তি স্তর থাকে কয়টা, 5টা থাকে। তারপর থেকে আবার নিচের দিকে যেতে থাকে এরকম, যে 1 প্রথমটাতে একটা, দ্বিতীয়টাতে দুইটা, তৃতীয়টাতে তিনটা, আর চতুর্থটাতে চারটা, ঠিক আছে। আর পঞ্চমটাতে চারটা থাকে, ষষ্ঠটাতে তিনটা থাকে, তারপর আবার নিচের দিকে আর কি সর্বোচ্চ তোমার 8টা উপশক্তি স্তর আর কি প্রধান শক্তি স্তর পর্যন্ত থাকে, ঠিক আছে মূলত। তো তোমরা আগে এই ট্রিক্সটা শিখো। আগে উপশক্তি স্তরকে প্রকাশ করতে হবে এরকম, 1s 2s, ঠিক আছে, 1s 2s 2p 3s 3p 3d 4s, ঠিক আছে, 4s 4p। আমি একটু জায়গাতে লিখি, ঠিক আছে। আগে আমরা উপশক্তি স্তরগুলো লিখি, 1s 2s 2p 3s 3p 3d, তারপর হচ্ছে 4s 4p 4d আর হচ্ছে 4f, ঠিক আছে। এইগুলা 1 2 এই সকল সংখ্যাগুলো হলো কি প্রধান শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলো। তারপরে 4d এর পরে তারপর হচ্ছে 5s 5s 5p 5d 5f, তারপর 6x 6p 6d, এখানে 6d পর্যন্ত হবে, ঠিক আছে। তারপর আবার 7s 7d, তারপরে 8s, ঠিক আছে। এই কটা হলো যা উপশক্তি স্তর, আমাদের উপশক্তি স্তর হলো এই কটা। এখানে এটা হলো যা প্রধান শক্তি স্তরের প্রথম, ঠিক আছে, প্রথম প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর হলো একটা, সেটা হলো 1s। আর এই দুইটা হলো দ্বিতীয় প্রধান শক্তি স্তর যেটা আছে না ওইটার। আর এই তিনটা হলো তৃতীয় প্রধান শক্তি স্তর যেটা ওইটার। আর এই চারটা হলো চতুর্থ যে প্রধান শক্তি স্তর আছে ওটার। আর এইভাবে এই চারটা হলো পঞ্চম প্রধান শক্তি স্তরের, এই তিনটা হলো ষষ্ঠ প্রধান শক্তি স্তরের, এই দুইটা হলো সপ্তম প্রধান শক্তি স্তর, এরকম। প্রধান শক্তি স্তরের পরে কিন্তু উপশক্তি স্তর, ঠিক আছে। প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট, আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল, ঠিক আছে। তাহলে আমরা উপশক্তি স্তরগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এবার কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে, সেটা আমি বলি। প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তর কয়টা থাকতে পারবে, এস উপশক্তি স্তরে সর্বোচ্চ যেগুলোতে আর কি এস, ওগুলোতে সর্বোচ্চ দুইটা থাকতে পারবে, ঠিক আছে। তার পিতে থাকতে পারবে 6টা, ঠিক আছে। তারপরে ডিতে থাকতে পারবে 10টা সর্বোচ্চ, আর এফে থাকতে পারবে সর্বোচ্চ 14টা, ঠিক আছে। এটা হলো যা ইলেকট্রন থাকতে পারবে কয়টা সেটার হিসাব। আর আমি যেটা প্রথমে লিখছিলাম s = 0, p = 1, d = 2 আর f = 3, এগুলো হলো যা কি উপ কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। উপশক্তি স্তরে যে কোয়ান্টাম সংখ্যা আছে সেগুলো হলো এগুলো লাগবে কখন, আর তোমরা যদি কোয়ান্টাম শক্তি আর কি কোয়ান্টাম সংখ্যার মানে উপশক্তি স্তরের শক্তি বের করতে গেলে কিন্তু আমাদের এই কোয়ান্টাম সংখ্যাগুলো জানা লাগে, ঠিক আছে। তাহলে এখানে ভিতরে সবচেয়ে আর কি যেগুলোতে শক্তি কম ওগুলাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যেগুলোতে শক্তি বেশি ওগুলাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে,
ঠিক আছে। সেই অনুযায়ী আমরা যদি মনে রাখবো কিভাবে যে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম, এটা মনে রাখার জন্য এই একটা ট্রিক্স আছে, তোমরা এগুলো শিখবা। ঠিক আছে, এই প্রথমে কয়েকটা মনে রাখি মুখস্থ করে ফেলবা, প্রথমে কয়েকটা একেবারে মুখস্থ করে ফেলবা, মনে রাখবা। যেমন 1s 2s 2p এই পর্যন্ত ঠিক আছে। এটাতে শক্তি, এটা শক্তি এটা থেকে কম, ঠিক আছে, এটা শক্তি এটা থেকে কম, আবার এটা শক্তি এটা থেকে কম, তারপরে 3p 3p এই পর্যন্ত একেবারে ঠিক আছে। কিন্তু এগুলো পরে থেকে এটি একটু অগোছালো, ঠিক আছে, মানে কোনটাতে দেখা যাবে আর কি 4s এ আগে যাবে শক্তি, মানে 4s এর শক্তি কম, ঠিক আছে, ইলেকট্রন 4s এ আগে যাবে, 3d তে পরে যাবে আর কি। এগুলোতে কম আর কি, এই যে ধারাটা আছে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা কিন্তু বজায় থাকে না। কেন থাকে না? কারণ এখানে দেখা যায় কি তোমাদের যেহেতু সবচেয়ে বেশি যেটা আর কি, যেটা শক্তি শক্তি সবচেয়ে কম সেটাতে আগে যাবে। সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 4s এর শক্তিটা হলো 3d থেকে কম। কিভাবে? কারণ আমরা যদি এখানে শক্তি নির্ণয় করতে হয় কিন্তু, ধর আমি এই 4s এর শক্তি কত, 4x অরবিটালের শক্তি কত সেটা আমরা বের করব। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো যে 4 প্লাস আর আমরা যে s, ঠিক আছে, s এর কোয়ান্টাম সংখ্যা কত, 0, তাহলে 0, তাহলে এই শক্তি স্তরে কি হলো কত, 4, 4 হলো এই শক্তি স্তরে, উপশক্তি স্তরে এই উপশক্তি স্তরের শক্তি হলো 4, আর এই উপশক্তি স্তরের শক্তি হলো, এই উপশক্তি স্তর কোনটা, 3d, ঠিক আছে। তাহলে 3d এর ক্ষেত্রে এখানে 3 প্লাস d এর জন্য কত, d এর জন্য 2, ঠিক আছে, 3 প্লাস 2 ইকুয়াল টু 5, ঠিক আছে। এভাবে আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, তোমরা ধৈর্য ধরে দেখো বুঝবা। তাহলে যদি আমরা এটার শক্তি বের করতে যাই তাহলে দেখা যাবে 7p, তো তাহলে 7 প্লাস p হলো 1, 8, ঠিক আছে। মানে তোমরা তাই কিন্তু আমরা কিভাবে মনে রাখবো যে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম, আমরা এটার মাধ্যমে এই ট্রিকটার মাধ্যমে মনে রাখবো। এটা কিভাবে রাখবো তোমরা, আমি বলি প্রথমে তোমরা 1s 2s 3s 3p 1s 2s 3s 3p 5s না 3s 4s 5s 6s 7s এবং 8s এগুলোকে তোমরা প্রথমে উপর থেকে নিচে এভাবে লিখবা। তারপর আবার 2 এর থেকে শুরু করবা, 2p 3p 4p, এখান থেকে 7 পর্যন্ত লিখবা, আর 8 এ যাবা না। তারপর আবার এখানে 3 থেকে শুরু করবা এভাবে, তারপর আবার 4 আর 5 এভাবে লিখবা। এই যেমন আমি আবার লিখি, তুমি দেখো যে 1s 2s 1s 2s 3s, ঠিক আছে, 3s 4s 5s 6s 7s এবং 8s প্রথমে এভাবে লিখবা। যদি বড় কোনো আর কি মৌলের পরমাণুর যদি বের করতে বলে, ইলেকট্রন বিন্যাস করতে বলে, তাহলে কিন্তু এভাবে তোমরা ঠিকটা মনে রাখবা। যদি আর কি তোমাদের কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি সেটা মনে রাখার জন্য এটা এভাবে, ধরো 2p 3p 4p 5p 6p আর 7p, তারপর হলো আবার 3 থেকে, ঠিক আছে, 3d 4d 5d এবং 6d, তারপর হলো আবার এইখান থেকে 4f আর 5f, ঠিক আছে। এভাবেই করার পরে এভাবে আর ঠিক আছে, আর এরকম তীরের মতো টানবা। এই হলো একটা, এই তারপরে এই 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 এভাবে এভাবে এবার টানার পরে কি হবে, এটার শক্তি সবচেয়ে কম আর এটার শক্তি সবচেয়ে বেশি। কি হবে, এটার শক্তি সবচেয়ে কম, তারপর শক্তি এটার থেকে একটু বেশি শক্তি এটার, তারপরে এটার থেকে একটু বেশি শক্তি এটার, তারপরে আবার এটার থেকে শক্তি বেশি এটার, আবার এটা থেকে শক্তি বেশি এটার, তারপর আবার এটা থেকে বেশি এটার, হ্যাঁ এটা থেকে বেশি, এটা থেকে একটু বেশি এটার, আবার এটা থেকে শক্তি বেশি এটার। এভাবে প্রথমে এটার শক্তি সবচেয়ে কম, তারপর এটা থেকে একটু বেশি এটার, কিন্তু এটার শক্তি 2p থেকে কম, ঠিক আছে। আবার এটা থেকে একটু শক্তি বেশি এটার, তারপর আবার এটার থেকে শক্তি একটু বেশি এটার, আবার এটা থেকে একটু শক্তি বেশি এটার, আবার এটা থেকে শক্তি বেশি এটার, আবার এটা থেকে শক্তি বেশি এটার, ঠিক আছে। এভাবে ক্রমান্বয়ে আমরা ইলেকট্রন গুলা বসিয়ে বসিয়ে আর কি দিয়ে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি আর কি প্রথম একটা মৌল দিয়ে শুরু করি আর কি, সহজ একটা মৌল ধরি আমরা বোরন, ঠিক আছে, বোরন দিয়ে শুরু করবো। বোরন কত, বোরন বোরন 5 নম্বর, ঠিক আছে, হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, ঠিক আছে। বোরন হলো 5, বোরনের পারমাণবিক সংখ্যা 5, মানে এটার ভিতরে সর্বোচ্চ 5টা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলা কোন উপশক্তি স্তরে কয়টা কিভাবে আছে সেটা বের করবো, সেটাই হলো কি ইলেকট্রন বিন্যাস, মানে এটা ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে প্রথমে আছে কি 1s, 1s এ সর্বোচ্চ 2টা থাকতে পারবে, তাহলে s এ 2টা দিলাম। তারপর আছে আমাদের হাতে কয়টা, 3টা ইলেকট্রন আছে, তারপর বাকি 3টা, তারপর আসবে 2s, ঠিক আছে, 1s 2s এ আরো 2টা দিতে পারবো, দিলাম 2টা, আরো আছে একটা,
ওটা দিব আমরা 2p-তে। আর তো আমাদের কাছে ইলেকট্রন নাই, তার মানে বাকিগুলো আর আমরা লিখবো না। আমাদের ইলেকট্রন বিন্যাস হলো এটা, মানে বোরনের ইলেকট্রন বিন্যাস এটা। তারপর আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস করতে যাই, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, ঠিক আছে। নিয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিরকম হবে, 1s স্কয়ার, মানে 1s এ আমরা দুইটা দিলাম, এখন আছে আমাদের হাতে 8টা, তারপর 2s, তারপরে 1s থেকে একটু বেশি শক্তি বেশি 2s এর, 2s এ আমরা আরো দুইটা দিলাম, আমাদের হাতে আছে আর কয়টা, 6টা, 4টা গেছে আর 6টা আছে। তারপর 2s এর পরে একটু শক্তি বেশি 2p, তারপর 2p-তে আমরা দিতে পারবো কয়টা, আমরা 2p-তে সর্বোচ্চ 6টা পর্যন্ত দিতে পারবো নাকি, আমাদের হাতে আছে 6টা, আমরা 2p-তে 6টা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস হলো এটা, ঠিক আছে। তারপর আমাদের এগুলোর ক্ষেত্রে আমাদের আর কি ট্রিক্স এর সেরকম প্রয়োজন হয় না, কারণ আমরা প্রথম কয়েকটা আমরা এইভাবেই মনে রাখতে পারি, 1s 2s 2p 3s 3p 3d 3s 3p, তারপর 3d না, তারপর হলো 4s, ঠিক আছে, শক্তির ক্রম অনুসারে, ঠিক আছে, শক্তির আর কি ঊর্ধ্বক্রমে গেলে 1s 2s 2p, তারপরে 3s 3p 4s 3d, ঠিক আছে। এরকম এই পর্যন্ত আর কি মুখস্থ রাখলে তোমরা অনেকগুলোই করতে পারবা। যদি বড় কোনো আর কি পরমাণুর যদি আমাদের ইলেকট্রন বিন্যাস বের করতে হয়, তাহলে কিন্তু তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো, ঠিক আছে। না বুঝলে আমি আবার বুঝিয়ে দিই। এটা প্রথমে কি করবা আর কি 1s 2s 3s 4s 5s 6s এভাবে 8s পর্যন্ত তোমরা এইভাবে লিখবা উপর আর কি খারাপ হবে। লেখার পরে আবার তোমার 2p থেকে শুরু করবা, 2p থেকে 7p পর্যন্ত লিখবা, তারপর আবার 3 থেকে 6, তারপর 4 থেকে 5 এভাবে লিখবা। লেখার পরে তারপর তোমরা এভাবে আর টান দিবা, অ্যারো চিহ্ন দিবা, অ্যারো চিহ্ন দেওয়ার পরে তারপর তোমাদের এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে এখানে, এখান থেকে মানে 4s 1s এর পরে এখান থেকে আবার শুরু হবে, এই যে এই অ্যারো আবার উপর থেকে শুরু হবে, আবার এইদিকে যাবে। তার মানে 1s থেকে একটু শক্তি বেশি কি 2s এর, আর 2s থেকে একটু বেশি শক্তি 2p, তারপর 2p থেকে একটু বেশি 3s এর, তারপর 3p থেকে একটু বেশি 3p, তারপরে 3p থেকে একটু বেশি 4s এর, আর 4s থেকে একটু বেশি 3d, আবার 4p থেকে 4p শক্তি 3d থেকে একটু বেশি, আবার 5s এর শক্তি 4p থেকে একটু বেশি, এভাবে ক্রমান্বয়ে আসতে থাকবে, ঠিক আছে। আবার এখান থেকে এখানে, তারপর এখান থেকে আবার এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে, এর অনুসারে, ঠিক আছে। এভাবে তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো। তাহলে আমাদের বোরন নিয়ন করলাম। তারপর যদি আমরা আরো কয়টা উদাহরণ দিই, যেমন যদি আমরা পটাশিয়ামটা করি, পটাশিয়ামের 18 মনে হয় 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 18। তোমরা পারমাণবিক সংখ্যা তোমাদের মাধ্যমিক লেভেলে 30 পর্যন্ত মনে রাখলে কিন্তু হয়ে যাবে, মুখস্থ রাখলে হয়ে যাবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 18। তো পটাশিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1s স্কয়ার, মানে প্রথম অরবিটালে একটা, তারপরে 2p 2s 2s আমি আরো দুইটা দিলাম, তাহলে দুইটা 4টা, আমাদের হাতে আছে কয়টা, এখন 14টা আছে, এখন 14টা আছে। তাহলে 2p তে আমরা সর্বোচ্চ 6টা দিতে পারলাম, দিলাম 6টা, এখানে 10টা শেষ, ঠিক আছে। আর আছে কয়টা, আর আছে 8টা। তাহলে আমরা 2p তারপরে 3s, 2p থেকে একটু বড় কোনটা, 3s, 3s এর ভিতরে আমরা দিতে পারবো দুইটা, যেহেতু এটা s এর সর্বোচ্চ আমরা ইলেকট্রন দিতে পারবো কয়টা, দুইটা, তাহলে এখানে 12টা হয়েছে। আর লাগবে আরো আমরা কয়টা, 6টা দিতে পারবো, ঠিক আছে। তাহলে 3s 3p 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 তে p তে সর্বোচ্চ 6টা দেওয়া যায় এবং p তে 6টা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে মোট এগুলো যোগ করলে দেখবা আমাদের যে পারমাণবিক সংখ্যা ছিল, ইলেকট্রনের সংখ্যা 18, ওটা হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কি পটাশিয়াম। এভাবে কিন্তু এটার ভিতরে আবার একটু এক্সেপশন আছে, মানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কিন্তু রসায়নের ভিতরে থাকে। দুইটা পরমাণু পুরো পর্যায় সারণীতে জাস্ট দুইটা পরমাণু তোমরা মুখস্থ রাখবা, দুইটা পরমাণু কিন্তু ব্যতিক্রম। সেটা হলো ক্রোমিয়াম একটা, এটা হলো ক্রোমিয়াম, সেটা পারমাণবিক সংখ্যা 24, আর এটা হলো যে কি কপার, পারমাণবিক সংখ্যা 29, ঠিক আছে। এই দুইটা একটু ব্যতিক্রম, এই দুইটার ক্ষেত্রে এই নিয়ম কিন্তু সবসময় কাজ করে না। কেন কাজ করে না সেটা আমরা দেখাই। আমরা যদি এখানে ক্রোমিয়ামেরটা আগে করি, CH ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ঠিক আছে। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24 হলে এটা ইলেকট্রন বিন্যাস করবো। প্রথমত আর কি লাস্ট অরবিটালের ক্ষেত্রে যা একটু ভেজাল হয়, প্রথমগুলো ঠিক মতো যাবে, যেমন 1s স্কয়ার, তারপরে 2s 2, 2p 6, তারপরে 3p 3s 2, 3p 6, এখানে কয়টা হলো, এখানে 18টা হলো। এখনো আমাদের আছে কয়টা, এখনো 6টা দিতে পারবো। 3p পরে আছে
3D দিতে পারবো না, আমরা আগে 4S দিতে হবে। ঠিক আছে, আমরা আগে 4S দিতে হবে, মাঝখানে একটু জায়গা রাখবা। যদি 4S দেওয়ার পরে যদি আরো ইলেকট্রন থাকে তাহলে জায়গা রাখবো। 4S এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন দিতে পারবো আমরা? 4S এর সর্বোচ্চ যেহেতু S, আমরা সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিতে পারবো 4S এ। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের হাতে আর ইলেকট্রন আছে কয়টা? আমাদের হাতে ইলেকট্রন আছে কয়টা? এখানে গেছে 18টা, আমাদের হাতে এখন ইলেকট্রন আছে 6টা, মানে 4S এর সর্বোচ্চ যদি 2টা দেইও আমরা, তারপর আমাদের হাতে 4টা থাকবে। তারপর মাঝখানে একটু জায়গা রাখলাম 3D জন্য, তারপর আমরা 4S দিলাম। 4S এ ইলেকট্রন দিলাম কয়টা? 2টা। আমাদের হাতে আছে এখন 4টা, তারপর 3D তে বাকি আমরা 4টা দিয়ে দিলাম। হইলো? এটা কিন্তু সাধারণভাবে করছি, তোমাদের মনে হতে পারে এটা হয়েছে, কিন্তু ক্রোমিয়াম এটা এক্সেপশন বা এটা একটু ব্যতিক্রম, যার কারণে ইলেকট্রন বিন্যাসটা হয়নি। এখানে 3D সব সময় থাকবে স্থিতিশীল হতে, মানে হয়তো পূর্ণ সংখ্যক ইলেকট্রন অথবা অর্ধপূর্ণ হতে চাবে। ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে হয়তো সে পূর্ণ হতে চাইবে ইলেকট্রন দিয়ে, আর নয়তো সে অর্ধেক হতে চাবে, মানে তার রাগ বেশি, তার লাগবে বেশি। ঠিক আছে, সে ওই 4টাতে সন্তুষ্ট নয়, তার কথা হলো আমাকে আরো একটা দাও, আমার আরো একটা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে 3D তে আমাদের অর্ধ পূর্ণ তো করা সম্ভব না, পূর্ণ করার জন্য আমাদের সেই ইলেকট্রন আর কি দিতে পারবো না। এখানে আমরা 3D তে আর একটা ইলেকট্রন দিতে, মানে অর্ধ পূর্ণ করতে পারি। 3D তে সর্বোচ্চ কয়টা থাকে? 10টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডি হবে কত? 5, আর 4S এর হবে 1। এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, ক্রোমিয়াম আর কপার এই দুইটা কিন্তু এরকম ব্যতিক্রম, আর সবগুলো কিন্তু একেবারে সেম যেভাবে কলম এগুলা ওইভাবেই। ঠিক আছে, এই দুইটা একটু ব্যতিক্রম, ক্রোমিয়াম আর কপার। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হলো আর কি, 3D তে 4টা থাকতে পারবে না, এটা এখানে 5টা দেওয়া লাগবে। ঠিক আছে, 3D তে 5টা দেওয়া লাগবে, আর এস একটু একটা দেওয়া লাগবে। ঠিক আছে, এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। তারপর আমরা যদি কপারের চিন্তা করি, কপার হলো 29, এটাও ব্যতিক্রম, এটাও কিন্তু দেখো আমরা কেমনে করি। তারপর 1S আমরা প্রথম করে যাই, তারপর আমরা দেখাবো 6। এখানে এই যে 10টা দিছি, আরো আছে কয়টা? আরো 19টা আছে। তারপরে 3S 2টা দিলাম, 3P-তে 6টা দিলাম, 18টা হলো। তারপরে আমরা 3D-তে দিব, পরে আগে 4S দিয়ে আসি, 4S 2টা দিলাম, 20টা। আর আছে কয়টা? 9টা। 3D-তে আমরা যে 3D-তে কয়টা নিবি? 10টা। 3D আমাদের হাতে আছে কয়টা? 9টা। এখন আমরা যদি 3D-তে 9টা দেই, কিন্তু ক্রোমিয়াম তা মান আর কি, কপার তা মানবে না। কপার বলবে আমাকে পূর্ণ করতে হবে, 9টা দিছো কেন, আমাকে আরো একটা দাও। ঠিক আছে, এই 3D বলবো আমাকে আরো একটা দাও। কপারের ক্ষেত্রে 3D পূর্ণ হবে, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D অর্ধপূর্ণ করতে হবে, মানে 3D-তে 5টা রাখতে হবে, আর কপারের ক্ষেত্রে 3D-তে অন্তত 10টা রাখতে হবে, মানে পূর্ণ করতে হবে 10টা। তার মানে এখানেও আমরা 3D-র ক্ষেত্রে 10 দেবো, মানে একটা 4S থেকে ধার করে নিয়ে আমরা কপারে দেবো আর কি, 3D দেবো। তাহলে এখানে 4S হয়ে যাবে একটা। মানে যত যাই হোক ইলেকট্রন আমাদের কিন্তু পারমাণবিক সংখ্যা সমানই রাখতে হবে। ঠিক আছে, এখানে অতিরিক্ত ইলেকট্রন আমরা দিতে পারবো না। তারপরে আমরা এভাবে আর কি, এই দুইটা কিন্তু একটু ব্যতিক্রম, কপার আর ক্রোমিয়াম। তো মনে রাখবে কপার ক্রোমিয়াম এই দুইটা একটু ব্যতিক্রম। এই দুইটার ক্ষেত্রে কি হয়, এরা আর কি যে 3D অরবিটাল আছে ওটা হয়তো অর্ধপূর্ণ থাকতে চায় আর কি, ক্রোমিয়ামের ক্ষেত্রে সেটা অর্ধপূর্ণ হতে হবে, মানে ওখানে 5টা ইলেকট্রন থাকতেই হবে, আর কপারের ক্ষেত্রে ওখানে 10টা ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, এটা হলো এদের এক্সেপশন বা ব্যতিক্রম ধর্ম। ঠিক আছে, তাহলে আমরা আরো কয়েকটা করি। তাহলে আমরা যদি এখন করব কিসের, আমি যে আর্গন করছি, আচ্ছা আমাদের এখানে ভুল হয়েছে, পটাশিয়ামের তো 18 না, আর্গনে 18। ঠিক আছে, আর্গনে 18, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়ামের 19, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নীল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গনের 18। ঠিক আছে, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের 19। ঠিক আছে, আমার কি ভুল হয়েছে, পটাশিয়ামের 19। ঠিক আছে, তাহলে আমি এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, 1s 2s স্কয়ার। ঠিক আছে, মানে আমাদের কি করতে হবে, হিসাব করে আমরা ইলেকট্রনটা শক্তির ক্রমানুসারে, মানে অরবিটালের শক্তির ক্রমানুসারে আমাদের ইলেকট্রনটা দিয়ে আসতে হবে। তাহলে 1s 2s এখানে 4টা দিলাম, তারপর আমরা 2p-তে আরো 6টা দিলাম, 10টা, আর আছে আমাদের হাতে 9টা। তারপরে 3s-এ দেবো 2টা, 12টা। 3p-তে দেবো, আমাদের হাতে আছে 12টা দেওয়ার পরে হাতে আছে কয়টা? 12টা দেওয়ার পরে এখনো হাতে আছে 7টা। ঠিক আছে, 3p-তে আমাদের 6টা দিতে পারবো, তো 3p-তে 6টা দিলাম, আর 4s
4s একটা দিলাম, এখানে 3d কিন্তু হবে না। 3d কেন হবে না? কারণ 3d এর শক্তি 4s এর থেকে বেশি, তার মানে আগে আমাদের 4s এর দিয়ে আসতে হবে, তারপর আমাদের 3d তে দিতে হবে। ঠিক আছে, 4s বাকি একটা দিয়ে দিলাম। মোট 19 হলো। 2 2 4, 4 6 10, 10 2 12, 12 6 18, 18 1 19। ঠিক আছে, এটা হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা বলছিলাম আমি ভিডিও শুরুতে যে আমরা কি করবো, আমরা ওগানেশনের ইলেকট্রন বিন্যাসটা করবো। ঠিক আছে, 118 নম্বর মূল্য ওগানেশন। 118 না, হ্যাঁ, পদের সারণী একেবারে শেষের মূল্য 118 ওগানেশন, ওজি। ঠিক আছে, 118 এটা পারমাণবিক, এইটা ইলেকট্রন বিন্যাসটা করবো বলছিলাম। তো আমরা আমাদের এটা কিন্তু এক্সেপশন আমরা সাধারণ নিয়মই করতে পারবো। আমি সেক্ষেত্রে আমার এই ট্রিকটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে, তো আমরা করি 1s দুইটা, 2s দুইটা, 2p তে 6টা, 10টা গেল, আরো কয়টা, আরো 108টা। তারপরে 2p, 3s দুইটা, 3p তে 6টা, তারপরে 3s 3p, 3d হবে না, 4s দিলাম দুইটা, তারপরে 3d তে 10টাই দিতে পারবো কারণ অনেক ইলেকট্রন আছে এখানে। ঠিক আছে, 3d, তারপরে 4s এর পরে কোনটা আছে, 4s এর পরে 3d দিলাম আমরা, তারপরে আছে 4p। ঠিক আছে, মানে 4s এর পরে আমাদের 4p দিতে হবে। এই ক্ষেত্রে কি করবা, তোমরা এলোমেলো ভাবে দিয়ে পরে না হলে সাজাবা। ঠিক আছে, না হলে কিন্তু কি হবে, গুলিয়ে যাবে। তাহলে আমরা এখানে এলোমেলো ভাবেই দিই। আমি এখানে এতটুকু সাজানো আছিল, তার মানে এখানে আমরা 4p দিই। ঠিক আছে, 3d এর পরে আমাদের ইলেকট্রন যাবে 4p তে, 4p তে ইলেকট্রন যাবে। p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা, p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টা দিলাম। তারপরে 4p 5s দুইটা, তারপরে 4d তে 10টা, 5p তে 6টা, 6s এ দুইটা, তারপরে 6p তে 6s এর পরে 4f। ঠিক আছে, 4f 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 এ দিতে হবে 14টা, সর্বোচ্চ 14টা দিতে পারবো, আমরা 14টা দিয়ে দিই। তারপরে 5d তে দিতে পারবো 10টা, তারপরে 6p তে দিতে পারবো 6টা। ঠিক আছে, তারপরে 7s এর দুইটা। ঠিক আছে, এখন আমরা ইলেকট্রনটা হিসাব করি যে আমাদের 118 হয়েছে নাকি। আমাদের কারেন্ট চলে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। আমরা ইলেকট্রন কয়টা হয়েছে দেখি, 10, তারপর হলো 10 যোগ 10 যোগ 8 যোগ 10 যোগ 8 যোগ 12 যোগ 8 যোগ 12 যোগ 8 যোগ 14 যোগ 10 যোগ 8, আমাদের 88টা হয়েছে। ঠিক আছে, মানে আমরা আরো দিতে হবে, আমাদের এখনো আছে 7s পর্যন্ত দিয়েছিলাম নাকি। এবার 5f এ 14টা। ঠিক আছে, তারপরে 5f 6d তে দিতে পারবো কয়টা, 6d তে থাকবে 10টা, তারপরে 7p তে 6টা, 7p তে 6টা, এখানে মনে হয়ে গেছে নাকি। আমাদের 14টা যোগ 16টা, হ্যাঁ 118টা হয়ে গেছে, 118টা কমপ্লিট। তাহলে আমাদের এখানে এটাকে একটু সাজিয়ে নিই। ঠিক আছে, সাজিয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা অর্গানাইজেশন এর ফাইনাল যে রেজাল্টটা ইলেকট্রন বিন্যাসের, সেটা হলো 1s 2s 2p 3s 3p 3d, তারপর 4s। ঠিক আছে, 4s 4p 4p 4d
ফোর ফোর এফ এর 14টা নাকি, তারপরে ফোর এফ এর পরে 5s, এখানে কিন্তু আমাদের জাস্ট 8s লাগেনি, আর বাকি সবগুলো লাগছে। ঠিক আছে, 5s, তারপর আছে 5s এর পরে আছে 5p, 5p, 5d, 5a, তারপর আছে 6s, 6p, 6d, 7s, আর 7p, 7p তে 6টা। এই হলো জাস্ট ফাইনাল রেজাল্টটা, অর্গানাইজেশনের ইলেকট্রন বিন্যাসের ফাইনাল রেজাল্ট এটা। ঠিক আছে, তার মানে তোমরা যদি এই ট্রিকটা ফলো করো, এই ট্রিকটা ভালো করে দেখে নাও, প্রয়োজনীয় স্ক্রিনশট তোমাদের বইতেও তো আছে, এটা বইতেও আছে। ঠিক আছে, এটা বইতে আছে, তোমরা ভালো করে এটা খেয়াল করেই করবা। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।